ছয় বলে ছয় ছক্কা। আবার আপনার দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি ক্রিকেট মাঠে নেমে গেলেন নাকি? না না না, আমি পলিটিক্যাল কথাবার্তায় বলতেছি। ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সাজিস। দেখেন, সাজিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয়। সাজিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয়। সাজিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয়। সাজিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়। অতএব সাজিসের কথার কথা হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। আমি তো তারেক রহমান নয়, তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই। কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে, বিএনপিকে যা দিয়েছে, এটা চমৎকার চমৎকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস। একদিকে শুধু সার্জিসের বক্তব্য নেভার, এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য। আবার অপরদিকে অনলাইন কিং পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ছয় বলে ছয় ছক্কা। আবার আপনার দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি ক্রিকেট মাঠে নেমে গেলেন নাকি? না না না, আমি পলিটিক্যাল কথাবার্তায় বলতেছি। ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, উনি চাইনাতে যে 6টা বলে 6টা ছক্কা মেরে দিছে। কি কি মারছে সেটা নিয়ে আমি আসতেছি পরে। এর আগে ছোট্ট একটু আপনাদের এখানকার ঘটনা বলে নিই। আজকে হঠাৎ করে আমি এখানে YLE টিভি, ফিনল্যান্ডের একটা টিভি দেখতেছিলাম, ইংলিশে হয়, ওয়ার্ল্ড নিউজ দেখায়। ওখানে হঠাৎ করে দেখি সারে দেখাইতেছে। সারের যে এই অ্যাচিভমেন্টটা আপনার চায়নায়, এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হলো, সেই টেলিভিশনে দেখাচ্ছে। কারণ কি, ইউনূস স্যার কিন্তু এই অঞ্চলে মানে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, মানে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক এরিয়াতে খুব পপুলার। কারণ আপনারা জানেন উনি সুইডেনের নোবেল প্রাইজ পাইছেন শান্তিতে, যদিও সেটা উনি গ্রহণ করছেন অসলো থেকে। এবং আপনাদেরকে আমি আগেও বলছি যে নোবেলের সমস্ত প্রাইজগুলো সুইডেন থেকে দেওয়া হয়, স্টকহোম থেকে দেওয়া হয়, যেটাকে বলা হয় স্টাৎসহুসেট, মানে নোবেল হাউস নামে পরিচিত। কিন্তু এই সুইডিশ গভর্নমেন্ট কী কারণে যেন বহু বছর যাবৎ এই নরওয়ের থেকে, অসলোর থেকে পিস প্রাইজটা দেয়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে সুইডেন নিয়ে সব ঝামেলা যেতে চায় না, কারণ আপনারা একটা জিনিস জানেন যে পিস প্রাইজটা নিয়ে সবসময় একটা কন্ট্রোভার্সি হয়। সুইডেন কন্ট্রোভার্সিতে যাইতে চায় না, সে তার ছোটো ভাই নরওয়ে দিয়ে নেয়। ছোটো ভাইয়ের জন্য বললাম, একটু আপনাদের জানাই রাখি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এরা একই বাপের ঘরে সৎ ভাই, এবং সুইডেনেরও বড় ভাই। এবং সুইডেনেরই ছিলেন আলফ্রেড নোবেল সাহেব, যিনি নোবেল পুরস্কার দিয়ে থাকেন, যার প্রতিষ্ঠান থেকে আলফ্রেড নোবেলের অনেক লম্বা একটা গল্প আছে, আরেকদিন বলবো, ওটা বললে এই কন্টেন্টটা বড় হয়ে যাবে। এই জন্য ওইখানে বাদ দিয়ে আমি বলতেছি যেটা যে সুইডেনে সে কিন্তু খুব পপুলার, এবং ওইখান থেকে নোবেল নিয়ে আসে আবার স্টকহোমেও আসছিল। তো স্টকহোমে আরও আগে আসা হয়েছে। স্টকহোম ইউনিভার্সিটিতে সে 2বার লেকচার দিয়ে গেছে, মালবো ইউনিভার্সিটিতে আসছে, লুদ ইউনিভার্সিটিতে আসছে, ইয়ানশুভিক ইউনিভার্সিটিতে আসছে, হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আসছে। এই এলাকায় সে চৈশা বেড়াইছে, সে এখানে খুব পপুলার। সেই জন্য হয়তো ইয়েলে টিভি এটা দেখাইছে। এগুলো দেখলে না ভাই, বিশ্বাস করেন, গর্বে না বুকটা ফুলে যায়। মনে করে যে আমি বাংলাদেশের মানুষ, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দেশের মানুষ। আমি জানি অনেকেই বলবেন আমি ইদানিংকালে ওনার খুব প্রশংসা করি। যারা ওনার সম্পর্কে জানেন, যারা ওনার জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা ওনাকে সারা জীবন প্রশংসা করে যাবেন। উনি যে কত বড় বাপের একটা মানুষ, সেটা আপনারা বাংলাদেশের মানুষ এখনও বুঝতে পারেন নাই। হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে ওনাকে উপস্থাপন করে, উনি সুদখোর, অনেকেই কমেন্টও লেখে ভাই উনি সুদখোর যদি হইতো তাহলে সারা পৃথিবী এই গ্রামীণ ব্যাংকের এই মাইক্রো ক্রেডিট সিস্টেমটাকে লোন করে সেই সব দেশে চালু করতো না। গতকালকে চায়না তো এটা নিয়ে কথা হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যারা জানেন না। এই হাইনান প্রদেশের যে সুপ্রিম পাওয়ার অফ হাইনান প্রভিন্স, এই হাইনান প্রভিন্সের এই ভদ্রলোকও একসময় ইউনূস স্যারের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিচ্ছে। গতকালকে সি জিনপিংও বলছে যে আমি তোমার মাইক্রো ক্রেডিটটাকে বহুত আগেই পড়াশোনা করছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম। সে যে আজকে ইয়েলো টিভিতে যে দেখাইলো, ওনাকে যে দেখাইলো, আপনি চিন্তা করতে পারেন ইউরোপের একটা টেলিভিশনে, ওদের ন্যাশনাল টেলিভিশনে তারা নিয়ে ফিচার করে। এইটা হলো সেম অবস্থা। আপনারা বাংলাদেশে বসে সুইডেন, ফিনল্যান্ডের কোনো নিউজ পান না, ঠিক ওরকম কোনো কিছু হইলে পান। ঠিক এইটাই
আজকে এরকমই এমন কিছু উনি করতেছে সারা বিশ্বে, যে তার কথা এখন টেলিভিশন মিডিয়াতে এসে নিউজ আকারে ফিচার আকারে দেখানো হচ্ছে। এটা কি গর্বের বিষয় না? যাক, এবার আসি আসল প্রসঙ্গ, সেটা হলো আমাদের 6 ছক্কা মারলেন উনি। ওনার এই ছক্কাগুলো হইল, প্রথম ছক্কাটা উনি মারছেন বাণিজ্য সুবিধা। চীন ঘোষণা করেছে যে 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্য চীনে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। খবর আজকের পত্রিকা। এগুলো 1 নম্বর বল। 2 নম্বর বলে ছক্কা মারছে কৃষি পণ্য আমদানি। চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেয়ারা ও অন্যান্য কৃষি পণ্য আমদানি শুরু করার পরিকল্পনা করেছে, যা বাংলাদেশের কৃষি খাতের জন্য নতুন বাজার সৃষ্টি করবে। সূত্র আজকের পত্রিকা। 3 নম্বর, শিক্ষা ও বৃত্তি। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন, যা 2 দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়বে। সূত্র আজকের পত্রিকা। এটা কিন্তু একটা বিরাট খবর আমাদের স্টুডেন্টদের জন্য। আপনারা আমেরিকা, সুইডেন, ইংল্যান্ড, এই কানাডা এগুলো না করে চায়না যান ভাই। চায়নার পড়াশোনার অনেক ভ্যালু আছে এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আছে এবং ওরা অনেক সুবিধা দেয়। এখন তো আরও বড় সুবিধা পাই গেলেন ইউনুস স্যারের বদৌলতে। 4 নম্বর বলে ছক্কা মারছেন অবকাঠামো উন্নয়ন। মংলা বন্দরের আধুনিকায়ন ও দাসেরকান্দি পয় নিষ্কাশন প্রকল্পের জন্য অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীন, যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে। সূত্র আজকের পত্রিকা। 5 নম্বর বলে মারছে উনি বড় ছক্কাটা, এটা পার করে দিয়েছে একদম। জাহাজ নির্মাণ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে 4টি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়ন করবে চীন, যা বাংলাদেশের সমুদ্র পরিবহন খাতকে শক্তিশালী করবে। এটাও আজকের পত্রিকা থেকে দেওয়া। 6 নম্বর ছক্কাটা হইল ছাত্রসেবা ও শিক্ষা। চীন বাংলাদেশকে চিকিৎসা সহায়তা প্রদান ও আরও বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবেন। এছাড়া $122 মিলিয়ন একটা ঋণ চুক্তি, সহায়তা চুক্তি, অনুদান চুক্তি হয়েছে। একটা মাত্র চুক্তি হয়েছে, বাকিগুলো সব মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মানে সমঝোতা স্মারকের সহিত, সেগুলো ধীরে ধীরে হবে। এর মধ্যে আরেকটা আছে, এই যে শিল্প ও বাণিজ্যের মধ্যে চায়নারা বাংলাদেশে আপনার হাব করবে, মানে কোম্পানিগুলো বাংলাদেশে শিল্প নিয়ে ওইখানে তারা প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করবে, ওইখান থেকে তারা এক্সপোর্ট করবে। মানে অর্ডার নিবে চায়নায়, চায়না থেকে মালটা তৈরি হবে বাংলাদেশে, ওইখান থেকে তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে। অনেক 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 একটা অপার সম্ভাবনাময় বাংলাদেশের দিকে যাচ্ছে এখন নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই হাবগুলো হইলে, ওই ফ্যাক্টরিগুলো হইলে কাজ তো করবে ভাই বাংলাদেশিরা। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজিশনাল সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে, আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে। এই 3টি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনীতিকে, যারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না।
সেই যুক্তিক কথাগুলা থেকে আমি যেতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি। তা হলো হচ্ছে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে। আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গুলামের ঘরের গুলাম থেকেই যাবেন। কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গুলাম, আপনার ছেলে গুলাম, আপনার নাতি গুলাম, আমরা হব গুলামের ঘরের গুলাম। তো গুলামের ঘরের গুলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে। আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে, তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে। ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সামনে থাকে, উনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয়, আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয়, এরপরে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে 24-এর আন্দোলনের কে সমর্থনকারী, 24-এর আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন, সবাই মিলে যদি একটা সরকার হয়, একটা সরকারে 50 জনও হতে পারে, 60 জনেরও একটা পরিষদ হতে পারে। সেই পরিষদটা যদি হয় আর এই পরিষদটা আগামী যদি 4 বছর 3.5 বছর যদি চলে, তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে। এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস। দেখেন, সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয়। সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয়, সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয়, সার্জিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়। অতএব সার্জিসের কথার কথা হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। হু ইজ সার্জিস? হাসিনা এবং হাসিনার দলকে যারা পালাতে বাধ্য করেছে, তাদের মধ্যে প্রথম 10 জন নেতার মধ্যে প্রথম 5 জনের মধ্যে একজন সার্জিস, আমাদের গণবিপ্লবের অন্যতম নায়ক, ডিবি অফিসে আটক ছিলেন। দর্শক, এই সার্জিস কিছুদিন আগে বলেছিলেন যে হাসিনার বিচারের আগে নির্বাচনের নামও যেন কেউ মুখে না নেয়। তবে এটা খুব সিরিয়াসলি বিএনপি নিয়েছিল এবং রিয়াক্ট করেছিল। অতএব সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে, এটা কথার কথা বা ফেলে দেওয়ার মতো নয়। সর্বমহলে সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে। সার্জিস কিছু না বুঝে এমনি কথার কথা আমরা যে একটা কথা বলে দিলাম। দেখেন, এমনিতে অনেক কিছু কথা বলে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চাই, আজীবন ক্ষমতা দেখতে চাই, নানান কিছু। কিন্তু সার্জিসের বক্তব্য ওইভাবে দেখার কোনো কারণ নেই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আই রিপিট দিস নিউজ, ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই। এখন ডক্টর ইউনূস পলিটিশিয়ান না, তিনি কোনো দল করেন না, তাকে কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চান? অনেক প্রশ্ন এখানে থেকে যায় এবং এই প্রস্তাব হঠাৎ করে সামনে আনাটা অত্যন্ত রহস্যজনক। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফর নজিরবিহীনভাবে সফল হওয়ার পর সার্জিসের পক্ষ থেকে এই প্রস্তাব আরও বেশি তাৎপর্যপূর্ণ। সার্জিসের এই প্রস্তাবের আগের প্রায় 24 ঘন্টা আগে, বা 24 ঘন্টা হবে না, প্রায় 15-17 ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন। কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা, মানে এমনভাবে শিরোনাম দিয়েছে যে উপপ্রধান উপদেষ্টা কেউ একজন হচ্ছেন, অথচ কেউ হচ্ছেন বিষয়টা এরকম না, উচিত। তো উপপ্রধান উপদেষ্টা হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করেছে পিনাকি ভট্টাচার্য। নানান যুক্তি দিয়েছে তারেক রহমান কেন উপপ্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য, আবার একেবারে প্রধান হওয়ার যোগ্য নন, কারণ তারেক রহমানের ইন্টারন্যাশনাল ইমেজ ভালো না, পশ্চিমা তাকে পজিটিভলি গ্রহণ করে না, পশ্চিমা মিডিয়ায় তার প্রেজেন্স নেই, তাকে ওরকম ডাকেও না, ভ্যালুও দেয় না। অতএব আকাঙ্ক্ষিত বাংলাদেশ তারেক রহমান গড়তে পারবেন না, তিনি উপ হিসাবে থাকুন। আর ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের মতো এত জনপ্রিয় কেউ আসেনি, তার মতো যোগ্য কেউ আসেনি, আসবে বলেও মনে হয় না। অতএব ডক্টর ইউনূসকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা দরকার। তো এখন এই ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তারেক রহমানকে যদি উপপ্রধান উপদেষ্টা বানানো যায়, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা কিংবা সার্জিসের কথা মতো প্রাইম মিনিস্টার, একই কথা, প্রাইম মিনিস্টার প্রধান উপদেষ্টা একই পোস্ট যদি করা হয়, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা স্থিতিশীলতা, ষড়যন্ত্র থাকবে না, নির্বাচনের জন্য কান্নাকাটি থাকবে না, এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে, বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, বাংলাদেশের নতুন শিল্প বিপ্লব হবে, বাংলাদেশের মানুষের মাথা পিছু যা আছে তার কয়েক গুণ বেড়ে যাবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না, বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। এটা সম্ভব। ইউরোপ আমেরিকা থেকে দলে দলে লোক বাংলাদেশে চলে আসবে যে আমি এত কষ্ট করে ইউরোপ আমেরিকা থাকবো কেন, বাংলাদেশই তো ইউরোপ আমেরিকা। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি হবে ইউরোপ আমেরিকার মতো। কোনো মা যদি শিশুকে আইসক্রিম খেতে বাধা দেয়, শিশু পুলিশকে কল করবে, পুলিশ দৌড়ে চলে আসবে। আমি বলছি না সেটা উচিত, মানে এটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণে থাকবে। মানুষ বিপদে পড়লেই সরকারি দলের এমপিকে আগাম করলে পুলিশ ধরে নিয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না। এই ঘটনা যদি ঘটানো যায় যে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা, তারেক রহমান উপপ্রধান মন্ত্রী কিংবা উপপ্রধান উপদেষ্টা, তো স্বাভাবিকভাবে আরও মন্ত্রণালয় তখন পলিটিশিয়ানদের অ্যাড করা হবে। সেখানে ডাক্তার শফিকুর রহমানরা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আসবেন, এভাবে স্ট্রাটিফিকেশন অনুযায়ী দেওয়া হবে, শাহেকের চরমনায় দায়িত্ব পাবেন। এরকম করা গেলে 5 বছরের জন্য একটা জাতীয় সরকার, তারপরে নির্বাচন হোক, কারণ নির্বাচন তো পরিবেশ নেই, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই। এটা সত্যি বাংলাদেশের চিত্র রাতারাতি বদলে দিতে পারে। বাংলাদেশ ইউরোপ আমেরিকা হবে, লন্ডনের মতো হবে, নিউ ইয়র্কের মতো হবে। এই স্বপ্ন আগামী 100 বছর আমরা দেখতে পারি না, কিন্তু এই ঘটনা ঘটাতে পারলে এটা সম্ভব। ইয়েমুইং এর মতো হবে,
বাংলাদেশ হবে শিউলের মতো সম্ভব। দিল্লি টিল্লি ইসলামাবাদ এগুলো অনেক দূর, এগুলোর থেকে অনেক ছাড়িয়ে যাবে। এই যে কলম্বো এগুলোর চাইতে অনেক উন্নত হয়ে যাবে যদি 5 বছরের জন্য এভাবে একটা জাতীয় সরকার গঠন করা যায়, ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করে বা প্রধান উপদেষ্টা করে। তো দর্শক, এই যে তৎপরতা পিনাকি ভট্টাচার্য এবং সার্জিসের, এই তৎপরতা শুধু পিনাকি সার্জিসের তৎপরতা নয়, এই তৎপরতার পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণ, শক্তিশালী গ্রুপ এই কাজ করছে, দেশি এবং বিদেশি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।